আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? এরা কি নাই, আমার কথা শুনতে পাচ্ছে না? হ্যাঁ, শাহনাজ, অরিনকে দেখতে পাচ্ছি। শাহনাজ একটু আসো। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি ধরে নিচ্ছি সবাই এখানে অনেস্ট, সবাই এখানের মধ্যে নিজ থেকে ফাইন্ড আউট করে লিখছো। ওকে, সো আমি একটু আজকের ক্লাসে চলে আসি, সবাই একটু রেসপন্স করবো আমার সাথে। আজকের ক্লাসটা আমরা একটু প্রথমে চলে আসি এইখানের মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ? আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা জি ঠিক স্যার, আছে। দেখতে পাচ্ছি। এইখানের মধ্যে বেসিক্যালি হচ্ছে তোমাদের ওই কারেক্ট আনসার গুলো লেখা আছে, হ্যাঁ আমি লিখে দিয়েছি। তো এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, কিন্তু বেসিক্যালি আরেকটা বিষয় হচ্ছে, প্রথম আমাদের যে কোশ্চেনটা ছিল সেটা ছিল কি স্যার, ফিন্যান্স কাকে বলে, রাইট? আচ্ছা, তো ফিন্যান্স কাকে বলে এটা নিয়ে একটু আলোচনা করি। গত ক্লাসে আমি কয়েকটা স্টুডেন্টকে জিজ্ঞেস করেছিলাম ফিন্যান্স কাকে বলে একটু বলো। অনেকে বলছো তহবিল সংগ্রহ করাকেই ফিন্যান্স বলা হচ্ছে, ঠিক আছে? আবার অনেকে যেটা বলছো সেটা হচ্ছে তহবিল সংগ্রহ এবং বন্টন সংক্রান্ত যে প্রক্রিয়া সেটাকে ফিন্যান্স বলে। তো আমরা একটু দেখি ফিন্যান্স আসলে কাকে বলে, এই জিনিসটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? এট ফার্স্ট লেখাগুলো একটু উল্টাপাল্টা হবে, কারণ আমি বোর্ডে লিখছি তো ল্যাপটপে, সো একটু তোমরা একটু বোঝার চেষ্টা করবো, খুবই বাজে হবে। হ্যাঁ, মনে করো এটা একটা বিজনেস, রাইট? তুমি একটা বিজনেস রেডি করতে চাচ্ছ, ওকে? এই ইলমা হাসবানা হাসবানা, লেখা খুব বাজে হচ্ছে, এটা আমার হাতের লেখা না, ঠিক আছে? আমার হাতের লেখা অনেক ভালো। আচ্ছা দেখো, তাহলে এটা হচ্ছে ফিন্যান্সের হচ্ছে আমি একটা বিজনেস ক্রিয়েট করতে চাচ্ছি। তো বেসিক্যালি আমরা তো জানি বিজনেস কয় ধরনের হয় স্যার, তোমরা কি জানো? কয় টাইপের বিজনেস তুমি করতে পারবা, তোমরা কি এটা জানো? রেসপন্স করো না বাবা, রেসপন্স না করলে কেমন হবে? না স্যার। হ্যাঁ না হ্যাঁ কিছু একটা তো বলবো, তাহলে আমি নেক্সটে যাব। আচ্ছা, আমরা 5 ধরনের বিজনেস করতে পারি। কয় ধরনের স্যার? 5 ধরনের। প্রথমটা হচ্ছে আমরা এক মালিকানা ব্যবসা করতে পারি। এক মালিকানা ব্যবসা কোনটা স্যার? যেখানে মালিক একজন, ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করবে একজন, ব্যবসায়ের রিস্ক গ্রহণ করবে একজন, ব্যবসায়ের প্রফিটও গ্রহণ করবে একজন, সবগুলো একজনই করবে। তোমার ঘরের সামনে যে পানের দোকানদার, ওটা হচ্ছে এক মালিকানা ব্যবসা, কারণ ওই ব্যক্তি নিজে, পান যদি পৌঁছে যায় ওই ব্যক্তির ক্ষতি নিজের হয়, আবার ওই ব্যক্তি পান কিনে আনার জন্য যে টাকাটা দেয় সেও নিজে দেয়, ওখানে মূলধনও নিজে করছে, একদম এ টু জেড সবকিছু ওই ব্যক্তি করছে, তাহলে ওটাকে আমরা এক মালিকানা ব্যবসা বলছি, ঠিক আছে? এরপরে চলে আসি আমরা নেক্সট যে বিষয়টা, সেটা হচ্ছে অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসা নিয়ে আমরা গত ক্লাসে পড়ছিলাম যে অংশীদারি ব্যবসা কত সালের আইন অনুযায়ী পরিচালিত হয় স্যার? 1900, দেখছো পারতেছে না, অথচ লিখে দিচ্ছে আমাকে 1932 সালের হচ্ছে অংশীদার আইন অনুযায়ী অংশীদার ব্যবসা পরিচালিত হয়। এটা তোমরা ছোটবেলায় পিএইচডি যখন করছো ক্লাস 9-10 তখন আশা করি তোমরা পড়ছো। তো আর কিছু কথাবার্তা বলি, সেটা হচ্ছে বেসিক্যালি এক মালিকানা ব্যবসা একজন দিয়ে গঠিত হয়, কিন্তু অংশীদারি ব্যবসা কিন্তু একজন দিয়ে গঠিত হয় না। কয়জন দিয়ে গঠিত হয় কি তোমরা জানো? 1932 সালের অংশীদারি আইন কয়জন স্যার? 2 বা তার অধিক। 2 বা তার অধিক। ওই অধিকের একটা সংখ্যা আছে, সংখ্যাটা কি জানো? অধিক বলতে তো 100 জন দিয়ে তুমি করতে পারবে না, 1000 দিয়ে জন করতে পারবে না, সর্বোচ্চ কতজন সেটা কি জানো? না স্যার। আচ্ছা আমি বলছি সেটা হচ্ছে যে অংশীদারি ব্যবসা সাধারণত সর্বনিম্ন 2 জন, দ্যাট মিন্স হচ্ছে মনে করো রিচি ইলমা এই 2 জনে বসে সেট করলো যে তারা একটা পানের দোকান দিবে, ঠিক আছে? তাহলে এটা তাদের জন্য অংশীদারি ব্যবসা। কিন্তু শুধুমাত্র তাসিন যদি চিন্তা করে আমি একটা পানের দোকান দিব, তাহলে তাসিনের জন্য শুধুমাত্র সেটা এক মালিকানা। কিন্তু যখন রিচি আর ইলমা একসাথে করতেছে তখন সেটা হয়ে গেছে কি অংশীদারি, বিকজ অফ 2 জন। এখন তাহলে স্যার কয়জন, সর্বোচ্চ কতজন হইলে অংশীদারি হবে? বলা হচ্ছে সর্বোচ্চ 5 জন, না সর্বনিম্ন হচ্ছে 2 জন, কিন্তু সর্বোচ্চ হচ্ছে 20 জন। কতজন স্যার? 20 জন। আমি আবারও বলছি সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ হচ্ছে 20 জন। এটা সকল ব্যবসায়ের ক্ষেত্রে, শুধুমাত্র একটা ব্যবসায়ের ক্ষেত্রে নয়, সেটা হচ্ছে ব্যাংকিং ব্যবসা যদি কেউ করতে চায়। দ্যাট মিন্স হচ্ছে রিচি ইলমা এবং তার বান্ধবীরা মিলে মনে করো একটা ব্যাংক প্রতিষ্ঠা করতে চায় বা ব্যাংকের ব্যবসা করতে চায়, সেই ক্ষেত্রে বলা হচ্ছে সর্বোচ্চ 10 জন হতে পারবে, 10 জনের উপরে হতে পারবে না। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। কেউ যদি নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা থাকে আমাকে একটু জানাবা, একটু রেসপন্স করবে যে স্যার আমি শুনতে পাইনি, তাহলে আমি আবার বলবো। আচ্ছা এগেইন বলছি, সেটা হচ্ছে যে অংশীদারি আইন হচ্ছে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী পরিচালিত হয়। ইলমা রেসপন্স প্লিজ। ওকে
অংশীদারি আইন হচ্ছে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী পরিচালিত হয় এবং সেই ক্ষেত্রে আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে সর্বনিম্ন সদস্য হচ্ছে 2 জন, সর্বনিম্ন হচ্ছে 2 জন, সর্বোচ্চ হচ্ছে 20 জন। আর যদি তারা ব্যাংকিং ব্যবসা পরিচালিত করতে চায় তারা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 2 জন, সর্বোচ্চ হচ্ছে 10 জন। ঠিক আছে, বুঝে গেছে? জি আচ্ছা, স্যার। জি স্যার। এরপর আসো, তারা যদি একটা ব্যবসা করতে চায় তাদেরকে অবশ্যই লিখিত চুক্তির মাধ্যমে ব্যবসা করতে হবে। কিসের চুক্তির মাধ্যমে? লিখিত চুক্তির মাধ্যমে। তাহলে এটাকে কি বলছি আমরা? অংশীদারি ব্যবসা বলছি। ক্লিয়ার স্যার? এবার চলে আসি অংশীদারি ব্যবসা থেকে আমরা একটু চলে আসি যৌথ মূলধনী কোম্পানি। যৌথ মূলধনী কোম্পানি মাথায় রাখো, যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী পরিচালিত হয় বাংলাদেশে। ঠিক আছে? অনেকে ব্যতিক্রম লিখছো, ওই জন্য আগে থেকে বলে দিচ্ছি আমি। যৌথ মূলধনী কোম্পানি বা আমাদের যে কোম্পানি আইন আছে, ওই কোম্পানি আইনটা হচ্ছে 1994 সালের কোম্পানি আইন। যারা যারা লিখছো তাদের সাথে ম্যাচিং হচ্ছে কিনা দেখে নাও। আচ্ছা, এরপরে চলে আসো, কয়টা হলো স্যার ব্যবসা? দুইটা। এই স্যার তিনটা। তিনটা। স্যার তিনটা। সকালবেলা নাস্তা না করে চলে আসছো মনে হচ্ছে, পেটে পড়ে না, ওই জন্য মাথা কাজ করতেছে না, মারবো ধরে। ঠিক আছে, মনোযোগ দাও, মনোযোগ দাও। ইলমা তুমি কোন দিকে তাকাচ্ছ? হ্যাঁ, মনোযোগ দাও। আচ্ছা স্যার ঠিক আপনার আছে। দিকে। আচ্ছা ঠিক আছে, দেখো যেটা বলছিলাম সেটা হচ্ছে তাহলে তিনটা গেল, আর কয়টা আছে স্যার? স্যার আর দুইটা আছে। আর দুইটা আছে, একটা হচ্ছে সমবায় আর একটা হচ্ছে রাষ্ট্রীয়। শুনছিলা নাম? একটা হচ্ছে সমবায় জি স্যার। ব্যবসায় আর একটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়। তাহলে কয়টা হলো? পাঁচটা হলো। এবার চলে আসি আমরা পাঁচটা। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি জাস্ট হচ্ছে এখন তোমাদেরকে একটু দেখানোর জন্য বললাম। তাহলে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে চাচ্ছি। তো ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে হলে আমাদের, আচ্ছা এইদিকে না কি, আমাকে প্রথমে এইদিকে চলে আসি। আমি ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে আসছি। এখন কথা হচ্ছে ব্যবসা করার জন্য সবার আগে, সেটা তুমি যদি এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠা করো, অথবা তুমি যদি মনে করো অংশীদারি করো, অথবা যৌথ মূলধনী করো, সবার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা কি স্যার বলেন তো? মূলধন না? টাকা ছাড়া তুমি ব্যবসা করতে পারবা? জি স্যার। টাকা ছাড়া ব্যবসা না করা যাবে? স্যার। কখনোই না। তাহলে টাকা না। ছাড়া ব্যবসা করতে না পারলে বলা হচ্ছে একটা ব্যবসা বেসিক্যালি দুইটা উৎস থেকে টাকা সংগ্রহ করতে পারে। কয়টা উৎস থেকে? দুইটা উৎস থেকে। দুইটা। আমরা বেসিক্যালি দুইটা এটা উৎস। পড়ছি, এটা গত ক্লাসের কোশ্চেন ছিল। দুইটা উৎস থেকে টাকা সংগ্রহ করতে পারে। একটা হচ্ছে কি স্যার? অভ্যন্তরীণ উৎস। অভ্যন্তরীণ। হ্যাঁ, অভ্যন্তরীণ উৎস। আর একটা হচ্ছে কি স্যার? বাহ্যিক উৎস। বাহ্যিক। বাহ্যিক উৎস। চলে আসি, একটু ভালো করে খেয়াল করবা। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ? কে কে অ্যাটেন্ড করছো? কয়জন? জি জি স্যার। স্যার। এই রিচি কয়জন স্যার। অ্যাটেন্ড করছে বলো তো একটু, কয়জন অ্যাটেন্ড করছে? আমি ছাড়া কয়জন অ্যাটেন্ড করছে? আমি দেখতে পাচ্ছি না ওই কারণে। স্যার 8জন। স্যার 8জন। 8 জন, ভেরি গুড, চমৎকার। আমি আসলে এই 3 জন ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না, এখানে শর্ট আসছে তো ওই কারণে। আচ্ছা সবাই একটু, কেউ শুনতে পাচ্ছ না এই ধরনের কেউ আছো যে আমার কথা নেটওয়ার্ক জনিত কারণে বোঝা যাচ্ছে না? এনিবডি একটু রেসপন্স করো। না আচ্ছা ঠিক স্যার। আছে, ওকে, সবাই শুনতে পাচ্ছে। আচ্ছা ওকে, চলে আসো তাহলে। আমরা কি বলছি তাহলে? অভ্যন্তরীণ উৎস এবং বাহ্যিক উৎস। একটু ভালো করে খেয়াল করো, একটা একটা করে বুঝাচ্ছি। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে কি স্যার? অভ্যন্তরীণ উৎস, রাইট? আচ্ছা, অভ্যন্তরীণ উৎস মানে কি? অভ্যন্তরীণ উৎস মানে স্যার একেবারে সোজা কথা বলতে গেলে তোমার নিজের পকেট। ঠিক আছে, মানে হচ্ছে তোমার একদম পার্সোনাল বিষয়। ওকে, তাহলে এবার আসো অভ্যন্তরীণ উৎসের মধ্যে কারা কারা থাকতে পারে? অভ্যন্তরীণ উৎসের মধ্যে তোমার নিজের পকেট থাকতে পারে, নিজস্ব তহবিল। ঠিক আছে, এরপরে তুমি তোমার পকেট যখন তুমি তোমার কাছে দরকার হচ্ছে 10,000 টাকা, তোমার কাছে আছে 5,000 টাকা, তাহলে তুমি প্রথমে কার কাছে যাবা? তোমার বাবা মার কাছে যাবা, যে আমাকে কিছু টাকা ধার দেন, আমি একটা পানের দোকান দিতে যাচ্ছি, রাইট? তোমার বাবা মা টাকা দিতে পারে, এটাও তোমার ঘরের মানুষ, দ্যাট মিন্স অভ্যন্তরীণ উৎস। এরপরে যখন বাবা মা থেকে পাবা না, তখন হচ্ছে যে বাবা মা থেকেও যখন তোমার স্যাটিসফাই হবে না, এরপর তুমি তোমার ভাই বোনের কাছে যাবা। এরপরে তুমি তোমার রিচি হয়তো বা ইলমার কাছে যাবে, ইলমা হয়তো বা তাসিনের কাছে যাবে, মানে বান্ধবীদের কাছে যাবা, বন্ধুদের কাছে যাবা, রাইট? এরপর আত্মীয় স্বজনের কাছে যাবা। এই যে উৎসগুলো আমি বললাম, এগুলো হচ্ছে আমাদের অভ্যন্তরীণ উৎস। কি উৎস স্যার? অভ্যন্তরীণ উৎস। অভ্যন্তরীণ উৎস। তাহলে অভ্যন্তরীণ উৎস হচ্ছে বেসিক্যালি কোনগুলো? তাসিন একটু বলো তো আমাকে। তাসিন। মালিক নিজে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আহ, বাবা মা, তারপরে ভাই বোন, আত্মীয় স্বজন, তারপর ওকে ফ্রেন্ড। ওকে, চমৎকার চমৎকার, ভেরি গুড। এরপরে চলে আসি আমরা এখন। এটা তো গেলো এক মালিকানার অংশীদারির ক্ষেত্রে। আমরা জানি এই বাবা মা ভাই বোন আছে, কিন্তু কোম্পানি আইনের ক্ষেত্রে কিন্তু কোনো বাবা মা নাই। ঠিক আছে, তাহলে স্যার কোম্পানি আইনের ক্ষেত্রে কারা টাকা, কিভাবে টাকা সংগ্রহ করবে? ঠিক আছে, একটু লিখে স্যার রাখতে। ব্যাংক ঋণ। হ্যাঁ বলছি বলছি, না ব্যাংক ঋণ হচ্ছে আবার বাহ্যিকে চলে চলে যাবে।
আমি এখনো অভ্যন্তরীণে আছি, ঠিক আছে? যাদের ইনফরমেশন গুলো লেখার দরকার তারা লিখে রাখবা, বিকজ অফ আগামী ক্লাসে কিন্তু সবগুলো তোমাদেরকে কোশ্চেন করা হবে। ওকে, সো আমি গল্প বলছি না যে তুমি বসে বসে শুনবা। ওকে, তোমার যা লেখার দরকার, টুকে রাখার দরকার টুকে রাখবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আসো, বলা হচ্ছে এখন এই যে আমি এতক্ষণ যে উৎসগুলোর কথা বললাম, মানে হচ্ছে বাবা মা ভাই বোন, এরা হচ্ছে এক মালিকানার অংশীদারির ক্ষেত্রে আছে। এবার চলে আসো, যদি স্যার মানে হচ্ছে যে এই যে কোম্পানি আইনের কথা বললেন, কোম্পানি ব্যবসা, যৌথ মূলধনী কোম্পানি, তাদের ক্ষেত্রে হলে স্যার কি হবে? বলা হচ্ছে তাদের ক্ষেত্রে হলে যেটা হবে সেটা হচ্ছে যে শেয়ার আর হচ্ছে সংরক্ষিত তহবিল, এই দুইটা উৎস থেকে তারা টাকা সংগ্রহ করতে পারে। একটা হচ্ছে শেয়ার আর একটা হচ্ছে সংরক্ষিত তহবিল। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরের ক্লাসগুলোতে। ওকে, লিখে রাখতে পারো। এবার চলে গেল, তাহলে দেখো একটু ভালো করে, তাহলে আমাদের অভ্যন্তরীণ উৎস সম্পর্কে আমাদের আইডিয়া হলো যে অভ্যন্তরীণ উৎসগুলো কি কি হতে পারে। এবার চলে আসো, মনে করো এই যে অভ্যন্তরীণ উৎসটা তুমি দেখতে পেলা, ঠিক আছে? এই অভ্যন্তরীণ উৎস থেকে তুমি হয়তো বা মনে করো যে এই টাকাটা সংগ্রহ করছো সেটা হচ্ছে তোমার 40%, সরি 40% টাকা সংগ্রহ করছো তুমি এই অভ্যন্তরীণ উৎস থেকে, ঠিক আছে? দ্যাট মিন্স তোমার 100 টাকা দরকার, তুমি 40 টাকা সংগ্রহ করছো। ওকে, এবার চলে আসো, তাহলে তোমার আরো 60 টাকা দরকার। এবং এই 60 টাকার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে বহিস্থ উৎস বা বাহ্যিক উৎসতে যেতে হবে। এই বাহ্যিক উৎসগুলো কি কি, ঠিক আছে? বা এই বাহ্যিক উৎসগুলোকে বেসিক্যালি আমরা 3 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? যে ব্যাংক ঋণ বলছো, ওই ব্যাংক ঋণকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে। ওকে, আচ্ছা, একটা হচ্ছে স্বল্প মেয়াদী, একটা হচ্ছে মধ্যমেয়াদী, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার আসো, স্বল্প মেয়াদী কোনগুলো? স্বল্প মেয়াদী হচ্ছে, মনে করো তুমি কোনো ব্যাংকে গেলা, ব্যাংক থেকে তুমি ঋণ নিলা, হ্যাঁ? এখন ব্যাংক কর্তৃপক্ষ তোমাকে বললো যে রিচি, তুমি যে আমার কাছ থেকে, ম্যাম আপনি যে আমার কাছ থেকে ঋণ নিচ্ছেন, আপনি এই ঋণটা মূলধন এবং সুদ সহ আপনাকে আগামী 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। আমি কি বুঝাতে পারছি? কয় বছর স্যার? 1 বছর। ম্যাথটা এখানে ইম্পর্টেন্ট, সময়টা এখানে ইম্পর্টেন্ট। 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে, তাহলে সেটা হয়ে গেল স্বল্প মেয়াদী। তাহলে স্বল্প মেয়াদী ঋণ কোনটা? স্বল্প মেয়াদী হচ্ছে যেই ঋণের ক্ষেত্রে 1 বছরের মধ্যেই পরিশোধ করতে হয় সুদ সমেত, তাকে আমরা স্বল্প মেয়াদী ঋণ বলবো। এবার আসো, মধ্যমেয়াদী কোনটা? তাহলে মধ্যমেয়াদী হচ্ছে তাহলে 1 বছরের উপরে। তাহলে 1 বছর থেকে কয় বছর পর্যন্ত? কিছু কিছু ক্ষেত্রে সেটা 5 বছর হয়, কিছু কিছু ক্ষেত্রে সেটা 7 বছর হয়, কিছু কিছু ক্ষেত্রে সেটা 10 বছর হয়। এক একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এক এক ধরনের। এখন তোমরা নিজ দায়িত্বে সেটা ধরে নিতে পারো, তবে তোমরা 5 বছর ধরে নিতে পারো। মানে যদি লিখতে হয়, কখনো যদি কোয়েশ্চেন আসে যে মধ্যমেয়াদী যে উৎসটা, ওই উৎসটা কত বছর বা কাকে বলে, তখন বলবা যে 1 থেকে 5 বছরের মধ্যে যদি আমি আমার মূলধন সুদ সমেত ফেরত দিতে হয় তাহলে সেটাকে আমরা মধ্যমেয়াদী বলবো। তাহলে নিশ্চয়ই দীর্ঘমেয়াদী কোনটা হবে? ওই 5 বছরের উপরে হলে দীর্ঘমেয়াদী হবে। আর যদি তুমি 1 থেকে 7 বছর যদি মধ্যমেয়াদী ধরো তাহলে 7 বছরের উপরে দীর্ঘমেয়াদী হবে। আর যদি তুমি 1 থেকে 10 বছর পর্যন্ত মধ্যমেয়াদী ধরো তাহলে নিশ্চয়ই 10 বছরের উপরেরটা দীর্ঘমেয়াদী হবে। তাহলে স্যার আমি তো লোয়ার লিমিটটা দেখলাম, যে দীর্ঘমেয়াদী লোয়ার লিমিট আপনি বলছেন যে 5 বছর বা 7 বছর ধরলে 7 বছর থেকে, বা 10 বছর ধরলে 10 বছর থেকে, এটা হচ্ছে লোয়ার লিমিট, মানে হচ্ছে মিনিমাম লেভেল। তাহলে ম্যাক্সিমাম লেভেল কত স্যার? কত বছর পর্যন্ত সর্বোচ্চ আমি দীর্ঘমেয়াদীটা মেইনটেইন করতে পারবো? বলা হচ্ছে এটার কোনো সীমাবদ্ধতা নেই, 20 বছর 50 বছর তুমি যত বছরের জন্য নিতে পারো। দ্যাট মিন্স তোমার যে পরিমাণ সুনাম আছে ওই সুনাম অনুযায়ী ব্যাংক তোমাকে যত বছরের জন্য ঋণ দিতে পারে তত বছরের জন্যই তুমি নিতে পারবা দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে। তাহলে এই 3টা ক্রাইটেরিয়া সম্পর্কে কাদের এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি? আমাকে একটু রেসপন্স করো প্লিজ। এনিবডি? স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। অ্যাগেইন বলছি, স্বল্পমেয়াদী হচ্ছে 1 বছর, মধ্যমেয়াদীটা আরেকবার একটু বলবেন? মধ্যমেয়াদী হচ্ছে 1 বছর থেকে 5 বছরের মধ্যে, যেই সময়টার মধ্যে তোমাকে টাকাটা, তুমি যে ঋণ নিয়েছো সেটা পরিশোধ করতে হবে উইথ ইন্টারেস্ট, সুদ সহ, তখন আমরা সেটাকে মধ্যমেয়াদী বলবো। গট দ্য পয়েন্ট স্যার? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি সবাই বুঝছো, যেহেতু রেসপন্স করছো না মানে হচ্ছে যে সবাই বুঝে নিছো। তাহলে আমি ধরে নিচ্ছি এইখান থেকে আমি তাহলে বাকি 60% টাকা সংগ্রহ করে নিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার টোটাল কত টাকা হলো স্যার? এই 100 টাকা হইলো, রাইট? আচ্ছা, এবার একটু দেখো তো সবাই, এই যে 40 টাকা দিল আমার বান্ধবী, ঠিক আছে, আর এই যে ব্যাংক আমাকে 60 টাকা দিল, আমারে একেবারে সোজা বাংলা খাঁটি বাংলায় বললে তারা কি আমাকে মুক্ত টাকা দিবে? মুক্ত বুঝো? মুক্ত মানে ফ্রি, ফ্রি। আচ্ছা, মানে ফ্রিতে টাকা তারা আমাকে দিবে না, ঠিক আছে? তারা বলবে বান্ধবী তুমি যে এই যে টাকা নিয়ে যাচ্ছ তার বিপরীতে আমার মানে হচ্ছে মানে ইন্টারেস্ট কি? তখন তুমি বললা বা ওরা ধার্য করে দিল যে তোমাকে 10% ইন্টারেস্ট দিতে হবে। কত পার্সেন্ট স্যার?
10%, দ্যাট মিন্স হচ্ছে আমরা জানি 10% বলতে যেটা বুঝাই 100 টাকায় 1 বছরে 10 টাকা। দ্যাট মিন্স তোমাকে 100 টাকায় 1 বছরে 10 টাকা তাদেরকে সুদ হিসেবে প্রদান করতে হবে এই দুইটা পক্ষকে, অভ্যন্তরীণ এবং বাহ্যিককে। আচ্ছা ওকে দিলাম। এখন গত ক্লাসে অনেকে বলছিলা যে তহবিল সংগ্রহ করাকেই আমরা বলছি কি স্যার, অর্থায়ন। এখন স্যার তহবিল সংগ্রহ, এই যে 100 টাকাটা সংগ্রহ করলাম এটাই তো তহবিল। এটা সংগ্রহ করে ভালো করে একদম 100 টাকার একটা ফকফকে নোট, এটাকে প্রথমে আমি আয়রন করলাম, ঠিক আছে, আয়রন করে আমি প্যান্টের পকেটে রাখলাম, প্যান্টের পকেটের ভিতরে যাতে ইঁদুর টিদুর না ঢুকে আমি প্যান্টের পকেটটা সেলাই করে দিলাম, এরপরে প্যান্টটাও আমি ইস্ত্রি করে আলমারিতে রেখে দিলাম, ঠিক আছে। 1 বছর পরে স্যার এই 100 টাকা কি 110 টাকা হয়ে যাবে স্যার? না হবে না। আবার বের করলে ওই 100 টাকাই তো দেখতে পাবা নাকি? জি স্যার। তখন রিচিকে ইলমাম মাইট দিবে না, বলবে যে আমার 10 টাকা কই, দিবে তো। বিকজ অফ তোমার আমি 40 টাকা দিলাম, বান্ধবী হিসেবে দিলাম, ভালো কথা, 40 টাকা তো ফেরত দিতে পারবা কারণ 100 টাকা এখনো আছে। কিন্তু এই যে 10 টাকা ফেরত দেওয়ার কথা ছিল 10%, এটা তো দিচ্ছ না, ঠিক আছে, বন্ধুত্ব নষ্ট হবে। তাহলে এই বন্ধুত্ব আমরা এখন নষ্ট করতে চাচ্ছি না, আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড স্টেপে। ফিনান্স তাহলে একটা হাত না, ফিনান্সের দুইটা হাত আছে। তাহলে একটা হাতে ফিনান্স তহবিল সংগ্রহ করছে, তাহলে আরেকটা হাতে ফিনান্স, এই যে দেখো ফিনান্স একটা হাতে তাহলে কি করছে স্যার, এই যে তহবিলটা সংগ্রহ করতেছে দুইটা উৎস থেকে। তাহলে আরেকটা হাতে ফিনান্স কি করছে একটু দেখি। আরেকটা হাতে ফিনান্স যেটা করছে সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্টে যাবে, মানে বিনিয়োগ করবে, এই টাকাটা ফেলে না রেখে বিনিয়োগ করবে। এখন মনে করো মার্কেটের মধ্যে অনেকগুলো প্রকল্প আছে যেখানে মধ্যে তুমি বিনিয়োগ করতে পারো। ধরে নিলাম এটা হচ্ছে যে মনে করো একটা স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এটা হচ্ছে মনে করো ব্যাক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এটা হচ্ছে মনে করো পিএইচপি কোম্পানি, এটা হচ্ছে মনে করো শেয়ার মার্কেট। তাহলে 4টা উৎস দেখতে পাচ্ছি। এখন আমাদের প্রথম উৎস আমাদেরকে বলছে আপনাদেরকে আমরা 1 বছরে 8% লাভ দিব। দ্বিতীয় উৎসটা বলছে আপনাদেরকে আমরা 1 বছরে 9% লাভ দিব। তৃতীয় উৎসটা বলছে আপনাদেরকে 1 বছরে আমরা 9.5% লাভ দিব, ঠিক আছে। আর চতুর্থ উৎসটা বলছে আমাদেরকে আপনাদেরকে আমরা 1 বছরে 10% প্রফিট দিব। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা এই জায়গায় তাসিন আমাকে বলো, আসলে আমি বাকিদের দেখতেও পাচ্ছি না, এখানের মধ্যে আসছে না, যার কারণে ওদেরকে জিজ্ঞেস করতে পারছি না, সরি। তোমরা একটু রেসপন্স করবা যে কেউ, হ্যাঁ বাকিরা এই 3জন ছাড়া, এখানে আমি রিচি, ইলমা, তাসিনকে দেখতে পাচ্ছি, বাকি থেকে কেউ রেসপন্স করো। আচ্ছা তোমার এই যে 100 টাকা তুমি সংগ্রহ করছো, এটা তুমি কোন জায়গায় ইনভেস্ট করবা? প্রথম প্রকল্প তোমাকে 8% লাভ দিচ্ছে, দ্বিতীয় প্রকল্প তোমাকে 9% লাভ দিচ্ছে, তৃতীয় প্রকল্প তোমাকে 9.5% লাভ দিচ্ছে এবং চতুর্থ প্রকল্প তোমাকে 10% লাভ দিচ্ছে। তুমি কোথায় ইনভেস্ট করতে চাচ্ছ? চতুর্থ প্রকল্প। আমি এই 3জন ছাড়া বলছি, এই 3জন ছাড়া কেউ রেসপন্স করো। আমি বাকিদেরকে দেখতে পাচ্ছি না, আমার বাকি কন্যাগুলোকে, ওই কন্যারা কোথায়? স্যার লাস্টেরটা থেকে যেটা থেকে বেশি লাভ হবে সেটাতেই আমরা ইনভেস্ট করব। ভেরি গুড, চমৎকার। এই যে রেসপন্স করবো, আমার ক্লাসে রেসপন্স না করলে কেমন জানি রোবট রোবট লাগে, বুঝছো। আর আমার ক্লাসের কিছু ক্রাইটেরিয়া আছে, তোমাদের সশরীরে যদি দেখা হইতো তোমাদেরকে বলতাম, ঠিক আছে। আমার ক্লাসে প্রচুর মজা করতে পারবা, কোনো সমস্যা নাই একদম। কিন্তু কথা হচ্ছে, হ্যাঁ আমি বেয়াদব স্টুডেন্ট পছন্দ করি না, বাট আমি দুষ্ট স্টুডেন্ট পছন্দ করি, ঠিক আছে। মানে তোমরা দুষ্টামি করো, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই, ভদ্রতার সহিত। তোমরা তো বড় হইছো এবং এক একটা ফ্যামিলিকে লিড করো, তোমরা রিপ্রেজেন্ট করো। আরেকটা বিষয় হচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমার ক্লাসে কোয়েশ্চেন ফ্রি, কোয়েশ্চেনের জন্য কোনো টাকা নেওয়া হয় না, ঠিক আছে। ইচ্ছা মতো কোয়েশ্চেন করতে পারবা, তবে সেটা সাবজেক্টিভ কোয়েশ্চেন, মানে ফিনান্সের যাবতীয় কোয়েশ্চেন আমার ক্লাসে ফ্রি। অ্যাজ ইউ উইশ যত কোয়েশ্চেন করতে পারো, আমি এটাতে খুশি হই। আমার বাচ্চাগুলো যদি কোয়েশ্চেন করে আমার কাছে ভালোই লাগে, জানার জন্য আসছো, সো জানবা, প্রচুর পরিমাণে জানবা। ওকে, সো চলে আসি আমরা একটু। তাহলে আমার একটা স্টুডেন্ট বললো যে 10% আমরা ইনভেস্ট করতে চাচ্ছি। এখন কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা আমি কি মানে হচ্ছে যে মানে ব্যবসা করছি কি জন্য, আমি গাড়ি বানাবো, বাড়ি বানাবো, তাই না, অনেক বড় লোক হবো, এই ধরনের বিষয় তো, তাই না। এখন কথা হচ্ছে যদি আমার এই ইলমা যদি রিচিকে 10 টাকা দিয়েই দিতে হয়, আবার ইলমা যদি ইনভেস্ট করে 10 টাকাই পাই, তাহলে 10 টাকা পাচ্ছে, 10 টাকা বাদ দিয়ে দিচ্ছে, তাহলে ইলমা ব্যবসা করার কোনো দরকার আছে? ইলমা ব্যবসা করার কোনো দরকার আছে? এই মেয়ে মাথায় হাত দেয় না, মাথায় হাত নামাও, ইলমা মাথায় হাত নামাও। আচ্ছা তাহলে দেখো একটা বিষয়, এই যে 10% তুমি ইনভেস্ট করলা, 10% ইনভেস্ট করা তাহলে কি ঠিক হবে? মানে তুমি তো এখানে ফ্রিতে ব্যবসা করতে আসো নাই, কারণ তোমার মাঝখানে কোনো প্রফিট থাকছে না, তুমি 10% পাচ্ছ, 10% দিয়ে দিচ্ছ। হোয়ার ইজ ইউর প্রফিট? তোমার প্রফিট নাই, তাহলে ব্যবসা করতে আসছি, ব্যবসার মূল উদ্দেশ্য আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা। তাহলে আমাকে নিশ্চয়ই ই নাম্বার প্রকল্প খুঁজতে হবে, যেহেতু এটা এ বি সি ডি,
এই চারটা থেকে আমি আমার কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারছি না, দ্যাট মিন্স আমাকে ই নাম্বার প্রকল্প খুঁজতে হবে যেখানে আমাকে 10% এর উপরে প্রফিট দিবে, রাইট স্যার? 10% এর উপরে প্রফিট দিবে, হতে পারে সেটা 11, হতে পারে সেটা 12, হতে পারে সেটা 13, আমাকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? তাহলে এই যে 10% এর উপরে, সেটা মনে করুন আমি ধরে নিলাম 12% একটা প্রকল্প আমি গ্রহণ করতেছি বা এটাকে ফাইন্ড আউট করছি, তাহলে এই জায়গায় ইনভেস্ট করে আমার মাঝখানে নিশ্চয়ই আমার 2% প্রফিট থাকবে। অথবা আমার মনে করো 2% না থাকলেও বিকজ আমার আনুষঙ্গিক ব্যবসা পরিচালনা করতে কিছু খরচ হতে পারে, আমি ধরলাম যে আমার 1% খরচ হচ্ছে আর 1% আমার প্রফিট থাকতেছে, তাহলে এই যে 1% প্রফিট আমার স্টার্টিং এ, এই প্রফিটটার জন্যই তো আমি ব্যবসা করতেছি নাকি? Yes. তাহলে এই যে 1% প্রফিট, এই প্রফিটটার জন্য ব্যবসা করতেছি। আর এই যে টোটাল প্রসেসটা দেখতে পাচ্ছ, ইন টোটাল যেই মানে হচ্ছে প্রসেসটা আমরা এখানের মধ্যে দেখলাম, টোটাল এই টোটাল প্রসেসটাকে বলা হচ্ছে এখানের মধ্যে অর্থায়ন। তাহলে অর্থায়নের কি একটা হাত নাকি দুইটা হাত? দুইটা হাত। তাহলে এবার আসো, তাহলে আমরা একদম যদি পারফেক্টলি বলি অর্থায়ন আমরা কাকে বলতে পারি, দেখো বিভিন্ন উৎস, তার মধ্যে উৎস কয়টা স্যার? দুইটা, ঠিক আছে? এই যে দেখো এখানে কি বলছে, দেখো বিভিন্ন উৎস হতে সংগ্রহীত তহবিল সর্বোৎকৃষ্ট প্রকল্পে বিনিয়োগ সংক্রান্ত প্রক্রিয়াকে অর্থায়ন বলে, ঠিক আছে? তাহলে যদি আমরা বলি বিভিন্ন উৎস হচ্ছে এই যে বিভিন্ন উৎস, তাহলে একটা উৎস হচ্ছে আমাদের এখানে অভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্যিক, তাহলে বিভিন্ন উৎস থেকে সংগ্রহকৃত অর্থ এই জায়গায় আসছে, রাইট? দেখতে পাচ্ছ এই জায়গায় আসছে সংগ্রহকৃত অর্থ। এবার অর্থ তো সংগ্রহ করলাম, এবার কি করতে হবে? বিনিয়োগ করতে হবে। এখন বিনিয়োগ করতে গেলে আমরা 8%ও বিনিয়োগ করতে পারি, 9.5-এও বিনিয়োগ করতে পারি, 12-এও বিনিয়োগ করতে পারি। এখন আমাকে কি বলা হচ্ছে, আপনি যেখানে সেখানে বিনিয়োগ করলে হবে না, আপনাকে কি করতে হবে? সর্বোৎকৃষ্ট, সর্বোৎকৃষ্ট ওয়ার্ডটা অর্থ বুঝো, মানে অনেকগুলো ভালো থাকতে পারে, এখানে কোনোটাই কিন্তু খারাপ না। আমি বলতে চাচ্ছি এখানে যতগুলো প্রকল্প আছে কোনোটাই কিন্তু খারাপ না, তবে সর্বোৎকৃষ্ট কোনটা? ই নাম্বার প্রকল্প, যেটা হচ্ছে 12%, রাইট স্যার? তাহলে সর্বোৎকৃষ্ট প্রকল্প, তুমি বলতে পারো না যে বিনিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া না, মানে বিনিয়োগ তো তুমি খারাপটাতেও করতে পারো, তাহলে খারাপটাতে করাটা কি ফিনান্স বলবো? অবশ্যই না, বলা হচ্ছে সর্বোৎকৃষ্ট প্রকল্প। ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, আমি আমার সংজ্ঞার মধ্যে যদি ওয়ার্ডটা না পাই আমি কেটে দিব, ঠিক আছে? তাহলে সর্বোৎকৃষ্ট প্রকল্পে বিনিয়োগ সংক্রান্ত প্রক্রিয়াকে আমরা অর্থায়ন বলবো। গট দা পয়েন্ট স্যার? Yes, sir. তোমরা জি, বুঝছো স্যার। কিনা দেখো, লিখতে হবে না, বিকজ আমি ওই ফাইলটা আমি তোমাদেরকে দিয়ে দিব, বুঝছো? মানে প্রসেসটা বুঝছো কিনা? প্রসেসটা কারো কেউ বুঝো না জি এই স্যার, ধরনের বুঝছি। এই ধরনের কেউ থাকলে রেসপন্স করো, স্যার বুঝি নেই, রেসপন্স করো প্লিজ। নেই? আচ্ছা ঠিক আছে, এবার চলে আসি আমরা। গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে কয়েকটা হয়তো একটু ভুল আসছে বা ভুল করছো তোমরা, সেটা নিয়ে একটু আলোচনা করছিলাম। সাধারণত দুইটি উৎস থেকে তহবিল সংগ্রহ করতে পারি, তা হলো অভ্যন্তরীণ উৎস, বাহ্যিক উৎস। আচ্ছা, অংশীদারি আইন হচ্ছে 1932 সাল, এটা অনেকে একটু হয়তো বা ভুল করার চেষ্টা করছো, এই ধরনের ভুল করার চেষ্টা করিও না, শুদ্ধ করার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে অংশীদারি আইন হচ্ছে 1932 সাল, আজকেও বললাম। যৌথ মূলধনী কোম্পানি, ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করছে, 1994 সাল, গত ক্লাসেও বলছি আজকেও বলে দিচ্ছি। ব্যাংক কোম্পানি আইন হচ্ছে 1991, আর্থিক কোম্পানি আইন হচ্ছে 1993, বীমা কোম্পানি আইন হচ্ছে যে 2010 সাল, মানি লন্ডারিং আইন হচ্ছে 2002 সাল, ঠিক আছে? আর্থিক বিশ্লেষণ এবং নগদ প্রবাহ বিবরণী, আর্থিক বিশ্লেষণ হচ্ছে আর্থিক বিবরণী, মানে হচ্ছে আয় বিবরণী। আর্থিক বিবরণী বলতে আমরা যেটাকে ফাইনাল অ্যাকাউন্ট বলি অ্যাকাউন্টিং এ, ওই ফাইনাল অ্যাকাউন্টের কথাই বলছি। আয় বিবরণী আছে, আর্থিক অবস্থার বিবরণী আছে, যেটাকে আমরা উদ্বৃত্ত পত্র বলি। আর্থিক অবস্থা মানে কি জানো? উদ্বৃত্ত পত্র যেটাকে বলছিলাম, ঠিক আছে? চিনো তো আশা করে ফাইনাল অ্যাকাউন্টের মধ্যে। হ্যাঁ, তারপর হচ্ছে যে নগদ প্রবাহ বিবরণী। এই তিনটা যে খাতগুলো রয়েছে, ওই খাতগুলোর মধ্যে একটার সাথে যে একটা সম্পর্ক রয়েছে, আমরা জানি আয় বিবরণীর সাথে আর্থিক অবস্থার একটা সম্পর্ক থাকে। আবার নগদ প্রবাহ বিবরণী সম্পর্কে তোমরা এখনো জানো না, আস্তে আস্তে জানবা, কোনো সমস্যা নেই। বিভিন্ন খাতের মধ্যে সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে কোনো কোম্পানির সফলতা ও দুর্বলতা চিহ্নিত করাকে আর্থিক বিশ্লেষণ বলে। আর হচ্ছে এরপরে হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, যে বিবরণীতে কোনো কোম্পানির পরিচালন কার্যাবলী, বিনিয়োগ কার্যাবলী ও অর্থায়ন কার্যাবলীর ফলে সৃষ্ট নগদ আন্তঃপ্রবাহ ও নগদ বহিঃপ্রবাহ দেখানো হয়, তাকে নগদ প্রবাহ বিবরণী বলে। আর অর্থায়নের কার্যাবলী হচ্ছে এই চারটা, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে বেসিক্যালি আমি দেখানোর চেষ্টা করছি যে আমাদের অর্থায়নের যে প্রসেস বা অর্থায়ন কাকে বলে, এই বিষয়টা শেখা, জানাটা বা বুঝাটা, এটা তুমি সংজ্ঞাটা মুখস্থ করতে পারবা, কিন্তু আসলে ফিনান্সটা স্যার কোনোভাবে মুখস্থের বিষয় না, চমৎকার একটা সাবজেক্ট, বুঝছো? আগামী ক্লাসে ফিনান্সটা কেমন সাবজেক্ট এটা নিয়ে প্রথম আলোচনা করব, তাহলে তোমরা বুঝতে পারবা ফিনান্সটা চমৎকার একটা সাবজেক্ট। স্যার, আমার একটা কোশ্চেন আছে। 100% বলো স্যার।
স্যার অংশীদারির ক্ষেত্রে একটা ঘুমন্ত অংশীদারও থাকে, ওইটার ব্যাপারে আজকে মানে এখানের মধ্যে আসে নাই যে এটা। না, আমি তো এখানের মধ্যে অংশীদারি আইনের অংশীদারির প্রকারভেদ পড়াই নেই, আমি তোমাদেরকে ওটা ম্যানেজমেন্টে পড়াবে, ঠিক আছে? আমি পড়াচ্ছি তোমাকে অংশীদারি আইনটা কত ওকে সালের স্যার। আইন অনুযায়ী, কত সালের আইন অনুযায়ী, আমি তোমাকে প্রকারভেদ বলি নাই, ঠিক আছে? ঘুমন্ত অংশীদার মানে হচ্ছে, তারপরে তুমি যেহেতু কোশ্চেনটা করছো, চমৎকার, ভেরি গুড, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঘুমন্ত অংশীদার মানে হচ্ছে ইনভেস্ট করবে কিন্তু কোনো কাজ কাম করবে না, ঠিক আছে? মানে হচ্ছে যে আমার কন্যারা, তোমরা বাসায় অনেকের হয়তো এই ধরনের ক্রাইটেরিয়া আছে, সারাদিন, এখন যেহেতু ক্লাস নেই সারাদিন ঘুমাও, ঠিক আছে? মানে হচ্ছে আম্মুর কাজে সহায়তা করো না, এটা হচ্ছে যে অনেকটা ঘুমন্ত অংশীদারের মতো, মানে ঘরের মেম্বার আমি, ঠিক আছে? মানে নামে মাত্র মেম্বার কিন্তু কোনো কাজকর্ম করতেছি না, এই ধরনের মেম্বার গুলোকে বলা হচ্ছে ঘুমন্ত মেম্বার, বুঝছো? সো এই ধরনের আশা করি আমার এইবারের ব্যাচে কেউ নাই, আসো এনিবডি? না স্যার। আচ্ছা ঠিক আছে, একটু মজা করলাম তোমাদের সাথে। সো দেখো, কারিন, তোমার প্রশ্ন ছিল মনে হয়, বুঝতে পারছো? জি স্যার, আসলে আমি 9-10 মানে বিজনেস স্টাডিজে ছিলাম না, তো ওই জন্য আমার একটু কনফিউশন আচ্ছা, ছিল। কোনো সমস্যা নাই, একদম 100% কোয়েশ্চেন করবা, আমার কোনো আপত্তি নাই, ঠিক আছে? অবশ্যই কোয়েশ্চেন করবা, কোয়েশ্চেন না করলে তুমি শিখতে আসছো, রাইট? আর আমি শিখাতে আসছি। স্যার আমার তুমি একটা কোশ্চেন ছিল। কি বলেন রিচি? স্যার তহবিল আর মূলধন কি সেম? একই জিনিস, একেবারে 100% একই জিনিস, শুধুমাত্র হচ্ছে যে নামের ক্ষেত্রে, ওয়ার্ডের ক্ষেত্রে পার্থক্য, আর কিছুই না। তহবিল যে কথা, মূলধন একই কথা, ঠিক আছে? আমার ফিনান্সের ক্ষেত্রে, আবার এটা মানে হচ্ছে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে না, ফিনান্সের এই জায়গার ক্ষেত্রে তহবিল আর মূলধন একই কথা, যেটা নিয়ে আমি ব্যবসা করব সেটাকে তহবিল বলা হচ্ছে, আবার যেটা নিয়ে ব্যবসা করব সেটাকে মূলধন বলা হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? সো স্যার আমাদেরকে যে কোশ্চেন গুলো দেওয়া হয়েছিল ওগুলোর অ্যান্সার গুলো যদি একটু দিয়ে দিতেন হ্যাঁ তাহলে হ্যাঁ, আমরা অবশ্যই ওগুলো ঠিক অবশ্যই করে অবশ্যই নিতাম। অবশ্যই, আমি ক্লাসের পরে, ছেলেদের ক্লাস আছে তো অলরেডি, তোমাদের 7 মিনিট এক্সটেন্ড হয়ে গেছে, ছেলেরা ওয়েট করছে, ওদের ক্লাসটা নিয়ে আমি তোমাদেরকে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি গ্রুপের মধ্যে, ঠিক আছে? তোমরা ওখান থেকে কালেকশন করে নিতে পারবে। ঠিক আছে স্যার। সো ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ক্লাসে তোমাদের সাথে নতুন কিছু নিয়ে দেখা হবে। আর তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে যে ওই যে তোমাদেরকে ক্রমবিকাশ করতে বলছি, এবার তোমাদের কাজ হচ্ছে ক্রমবিকাশ এবং আজকে যে আনসার গুলো দিব, গত ক্লাসের অ্যাসাইনমেন্ট, এই দুইটা জিনিস এবার মাথার মধ্যে মানে ঢুকাই আনবা, মানে হচ্ছে মেমোরাইজ করে আনবা। ক্রমবিকাশের অনেকগুলো নৈবিত্তিকের ইনফরমেশন পাবা, দেখবা ওগুলো একটু দাগাই দাগাই লাল কলম বা কালার পেন দিয়ে সুন্দর করে দাগাই দাগাই পড়বা। আমি সবার বই চেক করব যে বইয়ের মধ্যে তুমি সুন্দর করে দাগাইছো কিনা, যেই নৈবিত্তিক যেগুলো যেগুলো আসতে পারে তোমার মনে হচ্ছে সেগুলো আগে দাগাবা, এরপর আমি বলে দিব তোমাদের কোনো যদি মিস্টেক হয়, ঠিক আছে? ওগুলো সবগুলো ইনফরমেশন মাথায় নিয়ে আসবা। আমি নেক্সট ক্লাসে কিছুটা পরীক্ষা আকারও নিব, যে আমি কোয়েশ্চেন করবো এক একজনকে ধরে, যে এটা বলো তো তুমি, এটা কত সাল, বা এই বইটা কে লিখছে, বা এই মডেলটা কে তৈরি করছে, ঠিক আছে? কারো আপত্তি আছে? পড়তে পারবা তো? না স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে, Yes, শুনো, sir. পড়া দিচ্ছি, কোনো সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে তুমি যদি পড়াটা কমপ্লিট করতে তোমার যদি প্রবলেম থাকে আমাকে জানাবা, কোনো সমস্যা নাই, আমি অবশ্যই কমাই দিব পড়া, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে যে কেউ মানে হচ্ছে বিশৃঙ্খল করবা না, যে 5 জন শিখে আসলাম আর 2 জন শিখে আসলাম না, ক্লাসটাকে এইভাবে করবা না, এটা আমার খুব অপছন্দ। আমাকে শেয়ার করবা যে স্যার একটু কমাই দেন, দরকার হলে ক্লাসে শেয়ার করতে না পারলে পরে দিয়ে সবাই ডিসকাস করে গ্রুপে শেয়ার করবা যে স্যার পড়াটা একটু বেশি হয়েছে, একটু কমাই দেন, আমি কমাই দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমাদের টিচার স্টুডেন্টের যে সুসম্পর্ক সেটা যাতে বজায় থাকে, ওকে? সো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে। স্যার স্যার আসসালামু আসসালামু আলাইকুম। শেষ মুহূর্তে ঢুকছি। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু গ্রুপের মধ্যে একটু ওই ইয়েটা দিয়ে দিও, ঠিক আছে? অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিও এখন গ্রুপের মধ্যে। ধন্যবাদ সবাইকে।